নমস্কার দর্শক বন্ধু। আজকে আমরা এই ভিডিওতে এমন একটি সেক্টর নিয়ে আলোচনা করব যেই সেক্টরের ম্যাক্সিমাম স্টকস 100% প্লাস রেটে সেলস এবং প্রফিট বাড়িয়ে চলেছে। মানে FY24 ফাইন্যান্সিয়াল ইয়ার 24-এ তো বাড়িয়েছে, FY25 এবং FY26-এও সেই রকমই পোটেনশিয়াল তারা শো করছে। সেই সেক্টরের আমরা লিস্টেড শেয়ার্স নিয়ে যেমন কথা বলবো, তেমনি আনলিস্টেড শেয়ার্স মানে যেই শেয়ারগুলো আপনি কোম্পানির IPO আসার আগে কিনতে পারেন, সেই শেয়ারগুলো সেই রকম নিয়েও আমরা আলোচনা করব এবং ওভারঅল কেন সেই সেগমেন্টে এত গ্রোথ হচ্ছে, কি হচ্ছে যেই সেক্টরে, কি গভর্নমেন্ট পলিসিস আছে বা ফান্ডামেন্টাল কি চেঞ্জ আছে, সেই সমস্ত কিছু জানতে পারবেন। এছাড়াও আপনি জানতে পারবেন যে সেবি রেজিস্টার্ড ব্রোকার ব্লিঙ্ক এক্স এর মাধ্যমে কিভাবে আপনি ফ্রি ব্রোকারেজ তো পাবেনই এবং ফ্রি ট্রেডিং কলও পাবেন। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে অ্যাক্টিভলি ইনভলভ। আমারই এক্সপিরিয়েন্স নিয়ে লেখা দুটি বই, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি এবং আরও অনেক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয় অ্যামাজন বেস্ট সেলার। তো সেই বইগুলির যদি আপনার বেঙ্গলি ভার্সন সম্বন্ধে জানতে চান, খুব সিম্পলি অ্যামাজনে গিয়ে প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস দিয়ে সার্চ করলে বই দুটির ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনারা সমস্ত কিছু ডিটেলস অ্যান্ড অল চেক করে দেখতেই পারেন। চলুন তাহলে দেখে নিই যে কী সেই সেক্টর, যেই সেক্টরে আমি বলছি যে কয়েক গুণ অপরচুনিটি এবং সেক্টরের সেই কয়েক গুণ অপরচুনিটি বা সেক্টরের যে টেলউইন্ড, সেইটার ফলে তার মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানিও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করছে। এবং এইটা আমরা দেখেছি যে ধরুন 2008, 9, 10 এই সময়টা যদি আপনি দেখবেন FMCG কোম্পানিগুলো কিন্তু কয়েক গুণ গ্রো করেছিল এবং মোস্ট অফ দ্য FMCG কোম্পানিজ দারুণ পারফর্ম করে গেছে। ঠিক তার পরের সময়টা যদি দেখেন, FMCG কোম্পানির পরে তারপরে এলো ফার্মা কোম্পানি। ওভারঅল মার্কেট কিন্তু খুব একটা ভালো পারফর্ম করেনি। মানে 2008 সালের মার্কেট ক্র্যাশের পর 9, 10, 11, 12, 13 অবধি কিন্তু মার্কেটের পারফরমেন্স তেমন ভালো ছিল না, কিন্তু এই FMCG ফার্মা কোম্পানিজগুলো কিন্তু খুব ভালো পারফর্ম করেছে এবং প্রচুর FMCG ফার্মা কোম্পানিজ ডাবল, ট্রিপল বা 4 গুণ পর্যন্ত ইনভেস্টরদের রিটার্ন দিয়েছে। তারপরে কি হলো, 2016, 17, 18 এই সময়গুলো দেখবেন, বা এই কোভিডের সময়ও 20, 21, 22 অবধি কেমিক্যাল কোম্পানিগুলো প্রচুর ইনভেস্টরদের কিন্তু অনেক ওয়েলথ জেনারেট করে দিয়েছে। তারপরে 2023 থেকে আবার কেমিক্যাল কোম্পানিগুলো পারফর্ম করছে না। তো ওভারঅল কোনো সময় যে কিছু সেক্টর একটা হিউজ টেলউইন্ড আসে, সেই সেক্টরের আপনি যে শেয়ারে আপনি ইনভেস্ট করুন না কেন, দেখবেন সেই শেয়ারগুলো বেশ ভালো রিটার্ন দেয়। তো সেই কারণে সেক্টর আইডেন্টিফিকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ইন ইনভেস্টিং। এখন আমি যে সেক্টর নিয়ে আলোচনা করব সেটা কি সেক্টর, সেটা হলো সোলার এনার্জি সেক্টর। এবার এই সোলার কিন্তু এমন কিছু নতুন জিনিস নয়। আজ থেকে 10 বছর, 5 বছর বা 15-20 বছর আগেও সোলার ইলেকট্রিসিটি ছিল, আজকেও আছে। তাহলে এখন কি এমন হয়ে গেল যে যার জন্য এই সমস্ত কোম্পানির এত পোটেনশিয়াল বেড়ে গেল, বা এই যে বলছি ওভারঅল সেক্টরই 3 গুণ 4 গুণ হতে চলেছে? দেখুন, খুব সহজ বাংলায় বুঝুন। এখন আমরা যে ইলেকট্রিসিটিটা ইউজ করি সেইটা কোথা থেকে আসে? কোল বেসড, কয়লা। তো ধরে নিন 1 ইউনিট ইলেকট্রিসিটির জন্য এখন আপনাকে 7 টাকা কি 8 টাকা পে করতে হয়। আজ থেকে 5-10 বছর আগে এই কোল বেসড ইলেকট্রিসিটির জন্য যেমন 7-8 টাকা পে করতে হতো, দেখা গেল সোলার ইলেকট্রিসিটির জন্য আজ থেকে 5-10 বছর আগে আপনাকে হয়তো 8-9, মানে এই ফসিল ফুয়েল ইলেকট্রিসিটির থেকে বেশি পে করতে হতো। এখন কি হয়েছে, টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়েছে যে লাস্ট 3-4 বছরে সোলার প্যানেলের দাম এতটা কমে গেছে যে সোলার এনার্জি কোল বেসড এনার্জি থেকে সস্তা হয়ে গেছে। এর মানেটা কি? মানেটা এইরকম যে একবার আপনি যদি একটা সোলার প্যানেল ইনস্টল করে নেন, তো তাহলে দেখা যাচ্ছে যে যদি আপনার এই কোল বেসড, যেটা কনভেনশনাল ইলেকট্রিসিটি থেকে আপনার যা খরচা করতে হয়, তার প্রায় অর্ধেকেরও কম খরচা পড়ছে সোলার ইলেকট্রিসিটি থেকে। তো এই যে একটা হিউজ ডিফারেন্স, মানে এফিসিয়েন্সি বাড়ার সাথে সাথে একটা কস্ট ডিফারেন্স চলে এসেছে, যার জন্য প্রথমত সমস্ত ইন্ডাস্ট্রি, সমস্ত বড় বড় কোম্পানি তাদের পাওয়ার রিকোয়ারমেন্টের জন্য কিন্তু সোলারের দিকে যাচ্ছে। কেন? কারণ আপনারা জানেন যে ডোমেস্টিক, মানে আমরা যে ঘরে ইলেকট্রিসিটিটা ইউজ করি, তার যা ইউনিট কস্ট, যদি একটা ফ্যাক্টরি সেই ইলেকট্রিসিটি ইউজ করে, তো কমার্শিয়াল ইলেকট্রিসিটির কস্ট অনেকটাই বেশি। তো এখন যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে, যত ফ্যাক্টরিজ রয়েছে, আপনারা জানেন এই ফ্যাক্টরিজ, মানে ইন্ডিয়াতে যত ফ্যাক্টরিজ, এরাই সব থেকে বেশি ইলেকট্রিসিটি কিন্তু কনজাম্পশন করে। তো এই সমস্ত ফ্যাক্টরিগুলো যখন দেখছে যে আমি নর্মাল ট্র্যাডিশনাল ইলেকট্রিসিটি আমার হয়তো 10 টাকা পার ইউনিট করে পড়ছে, আর একবার আমি একটু সোলারে ইনভেস্ট করে নিই, তারপর এই সোলার ইলেকট্রিসিটির কস্ট আমার 3 টাকা 4 টাকা পার ইউনিট চলে আসছে, তখন কিন্তু এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো তারা সবাই কিন্তু সোলার ইলেকট্রিসিটির দিকে যাচ্ছে। এবং শুধু বড় কোম্পানি নয়, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাপোর্টে প্রচুর স্টেটে প্রচুর হাউস হোল্ডও ঘরের ওপরে সোলার প্যানেল
লাগাচ্ছে। হ্যাঁ, ঘরের ওপরে আপনি যদি সোলার প্যানেল লাগান তার জন্য আপনাকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট একটু বেশি করতে হবে, বাট সেই কস্ট কিন্তু রিকভার হয়ে যায়। তো আমি এই হাউসহোল্ড এইটা যদি ছেড়েও দিই, আমাদের ইন্ডিয়াতে এত ইন্ডাস্ট্রিজ বা এত ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল আছে, তো তারা যেভাবে সোলার বসাবেই, কারণ তাদের কস্ট বাড়ছে। এবং বিজনেস যখন হয়, বিজনেস সবসময় ভাবে যে কী করে আমি আমার কস্ট কমিয়ে প্রফিট বাড়াবো। তো যেই বিজনেস বুঝতে পারছি যে আমি সোলার বসালে এত টাকা আমার সেভিংস হচ্ছে, তো অটোমেটিক সমস্ত বিজনেস বসাচ্ছে এবং গভর্নমেন্টও অনেক ইনসেন্টিভ দিচ্ছে। কেন না, গভর্নমেন্ট জানে যে আমরা যে কোল বেসড ইলেকট্রিসিটি, কোলটা হচ্ছে আমাদের দেশে কিন্তু ইম্পোর্ট, এখনও নেট ইম্পোর্ট। ইন্ডিয়াতে কোল হয়, বাট তা সত্ত্বেও যা ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্ট তার জন্য আমাদের বিদেশ থেকে কোল আমদানি করতে হয়। তো গভর্নমেন্ট দেখছে যে যদি এই কোল আমদানিটা আমরা বন্ধ করতে পারি, পুরো সোলার ইলেকট্রিসিটি দিয়ে সমস্ত ফ্যাক্টরি চলতে পারে, তো তাহলে সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য অনেক টাকা তো সেভ করবেই, প্লাস এটা এনভায়রনমেন্টের জন্য কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে। সুতরাং এই কারণগুলির জন্যই সোলার সেক্টর হিউজ রেটে গ্রো করছে এবং আগামী 2 বছর 3 বছর 4 বছর 5 বছরও কিন্তু হিউজ পোটেনশিয়াল দেখা যাচ্ছে। এবার আমরা জানবো সোলার সেক্টরের কোন কোন শেয়ারস। বলে নি, লিস্টেড শেয়ারস মানে যেই শেয়ারগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে তাদের থেকেও বেশি অ্যাট্রাকটিভ আছে যেগুলো এখনো মার্কেটে লিস্টেড হয়নি, সেটা আমরা পরে বলছি। লিস্টেড সেগমেন্টে প্রথমেই আমরা একটা শেয়ার বলবো, সেটা হলো ইনসোলেশন এনার্জি। মজার ব্যাপার, এই ইনসোলেশন এনার্জি এই শেয়ারটা মে 2023 সালের আমি একটি সেমিনারে বলেছিলাম, আমার নিজেরও ইনভেস্টমেন্ট ছিল, সেই 130 টাকা থেকে এখন শেয়ারটার দাম হয়ে গেছে 3700 টাকা। মানে সেই সময় থেকে প্রায় 28-30 গুণ হয়েছে। কিন্তু আরও মজার ব্যাপার এইটা, শেয়ারটা যখন দাম দ্বিগুণ 3 গুণ হয়ে যায় তখন আমি আমার পার্সোনাল ইনভেস্টমেন্ট আমি বিক্রি করে দিই, প্রফিট বুক করে নিই, কারণ এত তাড়াতাড়ি দ্বিগুণ 3 গুণ হয়ে গেছিলো। করে আমি অন্য একটি শেয়ার ড্রোন ডেস্টিনেশন বলে ইনভেস্ট করেছিলাম, সেটাও আবার পরে 3-4 গুণ হয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু মজার ব্যাপার এইটা বলি, শেয়ারটা আমি 3 গুণ 4 গুণে বিক্রি করেছি, এখন সেটা 30 গুণ। ছোট্ট করে আমি দেখে নেব সেই মে 2023 সালে সেই সময় আমি ইনসোলেশন এনার্জি নিয়ে কি বলেছিলাম। The second company that I will cover is Insolation Energy. Their effective capacity is 100. Out of that 83%, so you can say 83% is their current capacity utilization back in FY22. Now they are going for 5x expansion in capacity. দেখলেন তো, সেই 2023 সালের মে মাসের সেমিনারে আমি বলেছিলাম, কিন্তু সেই সময় আমিও ভাবতে পারিনি যে শেয়ারটা 30 গুণ পর্যন্ত রিটার্ন দিতে পারে। কারণ আমাদের ইকুইটি অ্যানালিসিসে এইগুলো প্রায় হয়, প্রচুর সময় হয় আমরা অ্যানালিসিস করতে করতেই হয়তো চোখের সামনেই কোনো শেয়ার দ্বিগুণ হয়ে গেল, আমরা পার্টিসিপেট করতে পারলাম না। তো এখানে ওই রকম ভাবলে হবে না যে আমি কেন এটা পারিনি। অপরচুনিটি প্রচুর আছে, প্রত্যেক বছরই তো কত শেয়ার ডবল হচ্ছে, তাহলে কি আপনাকে প্রত্যেকটা শেয়ারে ইনভেস্ট হতে হবে? এমন কিছু না, খালি আপনাকে থিসিস বা আপনি যদি এই থিসিস বা র্যাশনালগুলো বুঝতে পারেন তাহলে সুনার অর লেটার কিন্তু মাল্টিব্যাগার অপরচুনিটি আপনি আরও পাবেন। নেক্সট আমি 3টে লিস্টেড কোম্পানি নিয়ে বলবো, ওভারঅল ছোট করে বলবো। সেটা হলো ওয়েবসল এনার্জিস, অ্যালপেক্স সোলার এবং অস্ট্রেলিয়ান প্রিমিয়াম সোলার। একটা কথা বলে রাখি, এই যে 4টে কোম্পানির নাম বললাম, ইনসোলেশন এনার্জি, ওয়েবসল, অ্যালপেক্স, অস্ট্রেলিয়ান প্রিমিয়াম সোলার, এই 4টে কোম্পানি এরা কিন্তু সোলার সেগমেন্টে খুবই ছোট কোম্পানি এবং এই ছোট কোম্পানিগুলো লিস্টেড এবং যারা বড় কোম্পানি আছে এখন অবধি কিন্তু লিস্ট হয়নি, মানে এখনও শেয়ার মার্কেটেই আসেনি। তো সেই সমস্ত বড় কোম্পানিতেও কি করে আইপিওর আগে ইনভেস্ট করতে হয় সেটা নিয়ে আমি এই ভিডিওর পরের দিকে বলবো। তার আগে বলে রাখা ভালো যে এই যে 4টে ছোট কোম্পানির নাম বললাম, এই কোম্পানিগুলোরও মানে হিউজ পোটেনশিয়াল বলতে সমস্ত কোম্পানির ম্যানেজমেন্ট বলছে যে আগামী 1 বছর 2 বছর 100%-এর ওপরে প্রফিট সেলস গ্রোথ রেট হবে। কিন্তু এই 4টে কোম্পানিতে কিন্তু আমার নিজের পার্সোনাল কোনো ইনভেস্টমেন্ট নেই অ্যাজ অন ডেট, এবং আমাদের কোনো ক্লায়েন্টদেরও কিন্তু রেকমেন্ডেশন অ্যাজ অন ডেট কিছু নেই। এই 4টি শেয়ার নিয়ে আরও কিছু বলার আগে বলে রাখি, একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি খালি ফ্রি ব্রোকারেজই পাবেন না, ফ্রি রিসার্চ কলও পেতে পারেন। সেটা হলো ব্লিঙ্কএক্স, যেটা কিনা জেএম ফাইন্যান্সিয়াল, আপনারা জানেন জেএম ফাইন্যান্সিয়াল অনেক পুরনো একটা কোম্পানি, তো তারা এনেছে ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্ম। ব্লিঙ্কএক্স যেটা সেবি রেজিস্টার্ড প্ল্যাটফর্ম, সেখান থেকে আপনি ফ্রি ট্রেডিং কল পেয়ে যাবেন এবং আপনি দেখতে পারবেন যে সেই শেয়ারটা কবে রেকমেন্ড করা হয়েছে, কত টার্গেট প্রাইস, এন্ট্রি প্রাইস কি, স্টপ লস কি এবং সমস্ত ডিটেলস। এবং শেয়ারের ভেতরে গেলে আপনি সেই শেয়ারটার পাস্ট টার্গেট মানে আগে কি কি টার্গেট দ্বারা দিয়েছিল সেই জিনিসগুলো আপনি দেখতে পেয়ে যাবেন। ব্লিঙ্কএক্সের এই ফ্রি ট্রেডিং কল এবং ফ্রি আনলিমিটেড ট্রেডিং ব্রোকারেজের জন্য ওদের দুটো প্ল্যান আছে। একটা প্ল্যান হচ্ছে যে 199, যেটা কিনা 2 মাসের জন্য, এবং
আরেকটা প্ল্যান হচ্ছে 799 যেটা কিনা 10 মাসের জন্য, এবং এর সাথে কোনো কিন্তু হিডেন ফিজ লাইক অনেকে যেমন কল অ্যান্ড ট্রেড ফিজ থাকে বা অটো স্কোয়ার অফ ফিজ থাকে, সেই সমস্ত কোনো হিডেন ফিজ নেই, যার জন্য আপনার ট্রেডিং কিন্তু কস্ট এফেক্টিভ এবং প্রফিট ম্যাক্সিমাইজেশনে কিন্তু হেল্প করবে। এছাড়াও আপনি ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাচ্ছেন, স্ট্র্যাটেজি বিল্ডার রয়েছে, উইকলি ওয়েবিনার এবং আরও অনেক ফিচার্স রয়েছে এদের এই অ্যাপ্লিকেশনে। এবং আমি চেক করেছি এদের অ্যাপসের বেশ সুন্দর, মানে গুগল প্লে স্টোরে 4.7 প্লাসের ওপর রেটিং আছে এবং অ্যাপ স্টোরেও 4.6 প্লাসের ওপর রেটিং রয়েছে, প্রায় 6 লাখের কাছাকাছি ডাউনলোড রয়েছে। যেহেতু সেবি রেজিস্টার্ড এবং JM ফাইন্যান্সিয়ালস ব্যাক, সুতরাং এই প্ল্যাটফর্মটাকে ভরসা করা যেতেই পারে। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু এই প্ল্যাটফর্মটা চেক করতেই পারেন। আবার চলুন যদি আমরা সেই লিস্টেড শেয়ারসের দিকে যাই, সোলার সেগমেন্টে যে 4টে শেয়ারের কথা বললাম, যে ইনসোলেশন, ওয়েবসল, অ্যালপেক্স এবং অস্ট্রেলিয়ান প্রিমিয়াম সোলার, এই 4টে কোম্পানি, মজার ব্যাপার হলো এই 4টি কোম্পানির মধ্যে 3টে কোম্পানি হলো SME লিস্টেড এবং ওয়েবসল অবভিয়াসলি স্মল ক্যাপ, কিন্তু এই কোম্পানিগুলো খুবই ছোট। মানে আমি যদি একটা এক্সাম্পল দিই কতটা ছোট, এই 4টে কোম্পানির মধ্যে থেকে ওয়েবসল তুলনামূলকভাবে বড় কোম্পানি, তো তাদের টোটাল ইনস্টল ক্যাপাসিটি আছে 250 মেগাওয়াট। ভালো করে মাথায় রাখবেন 250 মেগাওয়াট। সেখানে যে লার্জেস্ট প্লেয়ার অফ ইন্ডিয়া সোলারে সেটা হচ্ছে ওয়ারি এনার্জিস, ওদের ক্যাপাসিটি হচ্ছে 12 জিগাওয়াট। ওদের ছিল কোথায় মেগাওয়াট, আর সেই লার্জেস্ট প্লেয়ারের জিগাওয়াট। মানে যেই কোম্পানিগুলো এখন লিস্টেড আছে তারা এতটাই স্মল যে টপ 3, 4, 5 বা 6 প্লেয়ার, এই ছোট প্লেয়ারগুলোর থেকে টপ প্লেয়ারগুলো সাইজে প্রায় 10, 15 বা কেউ কেউ হয়তো 30, মানে এতটা ডিফারেন্স। এবং আরও একটা কথা, এই যে 4টে কোম্পানি বললাম, এই 4টে কোম্পানি ছাড়াও প্রচুর দেখবেন মার্কেটে অনেক কোম্পানি আছে যার নামের শেষে সোলার আছে। তো অনেক কোম্পানি আছে বা ম্যাক্সিমাম লিস্টেড কোম্পানি আছে যারা হচ্ছে সোলার ইপিসি প্লেয়ার। ইপিসি প্লেয়ার মানে কি, ওরা সোলার সেল ম্যানুফ্যাকচার করে না, ওরা অন্য কারোর কাছ থেকে সোলার সেল কিনে সোলার প্রজেক্টটাকে ডেভেলপ করে। আর এই যে 4টে কোম্পানির নাম বললাম বা তারপরেও যে আনলিস্টেড কোম্পানিগুলোর নাম বলবো, তারা হচ্ছে ডাইরেক্ট সোলার সেল মানে সোলার প্যানেল যেগুলো, সেই সোলার প্যানেল তারা ম্যানুফ্যাকচার করে। তো যারা সোলার প্যানেল ম্যানুফ্যাকচার করে অবভিয়াসলি তাদের সেই সমস্ত কোম্পানির মধ্যে যেহেতু ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি আছে, অল্প হলেও তাদের মোট আলাদা থাকে কম্পেয়ার টু যারা খালি সোলার মানে সেগমেন্ট বা সোলার একটা পার্ক যারা খালি তৈরি করলো। মানে এই কোম্পানিগুলোকে যেগুলো আমরা বলি ইপিসি কোম্পানি, তারা অন্যের কাছ থেকে প্যানেল কিনে নিজেরা জাস্ট তৈরি করে, সেই কোম্পানি কিন্তু মার্কেটে প্রচুর লিস্টেড। এবং আরও একটা সতর্কতা, এই সোলার কোম্পানিগুলোর শেয়ার যেহেতু খুব ভালো চলছে, এখন অনেক ছোটোখাটো কোম্পানি আসছে যারা নামের শেষে বা আগে পরে একটা কিছু সোলার দিয়ে দিচ্ছে। তো সেই সমস্ত মানে যে কোনো চোখ কান বন্ধ করে যে কোনো সোলার কোম্পানিতে ইনভেস্ট করার আগে কিন্তু সাবধান, একটু দেখে নেবেন কোম্পানিটা এক্স্যাক্টলি কি করে। খেয়াল করে দেখবেন এই ইনসোলেশন, ওয়েবসল, অ্যালপেক্স, অস্ট্রেলিয়ান প্রিমিয়াম, এই সমস্ত সোলার কোম্পানিগুলোর শেয়ার প্রাইস কিন্তু বিগত 1 বছরে বা যবে থেকে ওরা লিস্টিং হয়েছে তার থেকে কয়েক গুণ বেড়ে গেছে। তো তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, তো এত যখন কয়েক গুণ বেড়ে গেছে, তো তাহলে এর ফিউচার কি বলছে? ফিউচার কি বলছে সেটা দেখার জন্য আপনাদেরকে আগেও বলেছিলাম কোম্পানির ম্যানেজমেন্ট ইন্টারভিউ, কনফারেন্স কল, অ্যানুয়াল রিপোর্ট, প্রেস রিলিজ, এই সমস্ত জিনিসগুলোকে একটু ভালো করে স্টাডি করুন। আমি এই সমস্ত জিনিস স্টাডি করে যেটা বুঝলাম, প্রত্যেকটা কোম্পানি বলছে যে তারা FY24 তো রেভিনিউ প্রফিট 100%-এর ওপর করেইছে, বলছে FY25 এবং FY26 মানে আগামী 2 বছরেও তারা তাদের রেভিনিউকে ডাবল করবে এবং মানে প্রত্যেক বছর ডাবল করবে এবং প্রফিট তার থেকেও বেশি বাড়বে ডিউ টু অপারেটিং লিভারেজ। তো অবভিয়াসলি আমি বলছি বলে যে বিশ্বাস করবেন এমন না, আপনারা এই 4টি কোম্পানির কর্পোরেট যত রিলিজ আছে সেগুলো একবার একটু দেখে নিন, তো তাহলেই বুঝতে পারবেন। ভিডিও শুরুতেই বলেছিলাম যে সোলার সেগমেন্টে আনলিস্টেড শেয়ার মানে যেই কোম্পানিগুলোর শেয়ার এখনও মার্কেটে আসেনি কিন্তু পরে আসবে, তো সেই সমস্ত কোম্পানি কিন্তু টপ 4, 5, 6, 7-এ রয়েছে। এবং আরও একটা মজার ব্যাপার যেটা হয়েছে, রিসেন্টলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই সোলার পিভি ম্যানুফ্যাকচারিংয়ে ঢুকছে এবং রিলায়েন্স ঢুকছে মানে বুঝতেই পারছেন, প্রথমত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যারা জিও মার্কেট এনেছিল তারা কোনো সেগমেন্টে হিউজ অপরচুনিটি না দেখলে ঢোকে না, এবং রিলায়েন্স যে পরিমাণ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি নিয়ে আসতে চলেছে তাতে করে উইদিন 2 ইয়ার্স রিলায়েন্স ওই টপ 3 বা 4 কোম্পানির মধ্যে চলে আসতে চলেছে। তো এই রিলায়েন্স যখন ঢুকছে, রিলায়েন্স ছাড়া আর কারা মানে টপ প্রাইভেট প্লেয়ার যেগুলো কারা রয়েছে, আদানি রয়েছে, টাটা পাওয়ারও রয়েছে, কিন্তু এখন অবধি এই না তো রিলায়েন্স, না আদানি, না টাটা পাওয়ার, এরা কেউই কিন্তু নাম্বার 1 কোম্পানি নেই। যেমন বললাম যে এখনও টপ কোম্পানি যেটা আছে সেটা হচ্ছে ওয়ারি এনার্জিস। ওয়ারি রিনিউয়েবল বলে একটা শেয়ার মার্কেটে লিস্টেড আছে। আবার বলছি এই ওয়ারি রিনিউয়েবলস এরা হচ্ছে ইপিসি করে, মানে এরা পিভি সেল ম্যানুফ্যাকচার করে না, এরা জাস্ট ওই ওয়ারি এনার্জিস থেকে সোলার প্যানেল কেনে জাস্ট নিজেরা ওরা ইনস্টল করে। তো এই ওয়ারি এনার্জিস যেটা সেটা হচ্ছে
আনলিস্টেড কোম্পানি, সেটার এখনও আইপিও আসেনি। ইন ফিউচার 2025 সালে হয়তো আইপিও আসবে। এই ওয়ারি এনার্জিস এর একটা খুব অ্যাট্রাকটিভ জিনিস সেটা হলো যে এরা ইন্ডিয়াতে তো ক্যাপাসিটি এক্সপানশন করছেই, এরা আমেরিকান মার্কেটে সেখানে গিয়েও নিজেদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খুলছে। মানে এটা কিন্তু খুব রেয়ার, মানে এমন কোনো সেগমেন্টে দেখেছেন যে ম্যাক্সিমাম কী হয়, চায়না থেকে সারা পৃথিবীতে জিনিস ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি শিফট হয়, যে কটা ইন্ডিয়ান বড় কোম্পানি আছে যে যারা আমেরিকাতে গিয়ে ইউএসএ গিয়েও তারা তাদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি খুলছে। তো কেন খুলছে, এখানে একটা দারুণ সুন্দর অপরচুনিটিও ওপেন আপ হয়েছে। যেটা হয়েছে, আমেরিকা ইউএস চাইনিজ ম্যাক্সিমাম কোম্পানিদেরকে ব্যান করে দিয়েছে। সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিংয়ে চায়না এখন ওয়ার্ল্ডের নাম্বার 1। তারাই সব থেকে কম খরচে কী করে সোলার প্যানেল বানাতে হয় তারাই সেটা মার্কেটে এনেছিল। তো অবভিয়াসলি এখন অন্যান্য কান্ট্রিরাও কম খরচে সোলার প্যানেল বানানো শিখে গেছে। এবং ডিউ টু জিও পলিটিক্যাল টেনশন, যে ইউএস কী করেছে, যে চাইনিজ ম্যানুফ্যাকচারদেরকে এন্ট্রি বারণ করে দিয়েছে আমেরিকাতে, যার ফলে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারদের একটা দারুণ সুন্দর অপরচুনিটি চলে এসেছে। এবং ইন্ডিয়ার যে কটা টপ সোলার সেল ম্যানুফ্যাকচারার আছে, প্রত্যেকটা ম্যানুফ্যাকচার লাস্ট বছরে কিন্তু প্রচুর অ্যামাউন্ট এক্সপোর্টও করেছে বা ইউএস মার্কেটে এক্সপোর্টও করেছে। এতটাই এক্সপোর্ট হয়েছে যার জন্য ওয়ারি এনার্জিস এখন নিজেদের একটা বড় ফ্যাক্টরি কিন্তু তারা ইউএসএ খুলছে। তো সুতরাং এখানে আমার দুরকমভাবে অপরচুনিটি এলো। এক তো হলো আপনার ডোমেস্টিক মার্কেট, মানে ইন্ডিয়াতেও এখনও প্রচুর, মানে আপনি যদি রাজস্থান, গুজরাট এইসব দিকে যান, প্রচুর খালি ল্যান্ড পড়ে আছে, যেই ল্যান্ডে কিন্তু আরামসে হিউজ সোলার প্যানেল ইনস্টল করে সেই সোলার এনার্জি অনেক কম রেটে কিন্তু ইন্ডাস্ট্রি বা ইভেন হাউস হোল্ডারদেরও পৌঁছানো যাওয়া যায়। তো এক তো হলো আপনার ডোমেস্টিক, মানে ইন্ডিয়ার মধ্যেই এখনও আগামী 4-5 বছরে হিউজ পোটেন্সিয়াল সোলার প্যানেল ইনস্টলেশনের। এবং এই ডোমেস্টিক মার্কেট আমি যদি ছেড়ে দিই, তারপর যেমন বললাম এক্সপোর্ট মার্কেট, যেমন ইউএস বা প্রচুর সাউথ আমেরিকান কোম্পানি আছে, আফ্রিকান কোম্পানি আছে যেখানে কোনো সোলার প্যানেল ম্যানুফ্যাকচারার তেমন নেই। তো এই ইউএস মার্কেট, সাউথ আমেরিকা, আফ্রিকা, এই সমস্ত মার্কেটেও কিন্তু ইন্ডিয়ান কোম্পানিজদের একটা হিউজ পোটেন্সিয়াল আছে যে তারা সেখানে এক্সপোর্ট করতে পারে। কস্টিংয়ের দিক থেকে অবশ্যই এখনও চাইনিজ প্লেয়াররা এখনও একটু সস্তায়, মানে এখন একটু কম রেটে সোলার প্যানেল বানাচ্ছে, কিন্তু ডিউ টু জিও পলিটিক্যাল টেনশন ম্যাক্সিমাম কান্ট্রিজ যেহেতু চায়নার ওপর ব্যান লাগাচ্ছে, ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারারদের কিন্তু একটা এজ তৈরি হয়েছে এবং যার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টও প্রচুর সাপোর্ট করছে। কেমনভাবে সাপোর্ট করছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের পিএলআই স্কিমের মাধ্যমে এরকম বলছে বড় বড় কোম্পানিগুলোকে সোলার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বানাতে বলছে, এবং সেই প্ল্যান্ট বানাতে যা খরচা কিছুটা টাকা কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট করে দিচ্ছে। তো একদিকে গভর্নমেন্ট সাপোর্ট, সেকেন্ড ডোমেস্টিক ডিম্যান্ড, 3 হলো এক্সপোর্ট ডিম্যান্ড, যার ফলে এই সোলার সেগমেন্টের কিন্তু প্রত্যেকটা কোম্পানি একটা হিউজ গ্রোথ রোড দেখতে পাচ্ছে। এবং এই আদানি, রিলায়েন্সের মতো বড় বড় কোম্পানিও কিন্তু হিউজভাবে আসছে। এই নেগেটিভ একটাই, কয়েক বছর পরে, 2 বছর 3 বছর পরে যখন আদানি, রিলায়েন্স চলে আসবে, তখন মার্কেটে কম্পিটিশন বাড়বে, তো তখন হয়তো সেগমেন্টটা ততটা অ্যাট্রাকটিভ থাকবে না। সুতরাং আপনাকে কখন বিক্রি করতে হবে বা কখন এক্সিট হতে হবে সেইটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবার এই আনলিস্টেড শেয়ার্স নিয়ে যেটা বললাম, আনলিস্টেড সেগমেন্টে সোলার মানে সেগমেন্টে মোটামুটি 4-5খানা কোম্পানি আছে, যেই কোম্পানির শেয়ার আপনি আনলিস্টেড অবস্থায় কিনতে পারেন, মানে এখনও আইপিও আসেনি, আপনি আইপিওর আগেই কিনতে পারেন। আর আপনারা জানেন যদি সেই আইপিও সাকসেসফুল হয় তো তাহলে আইপিও লিস্টিং দিনেই আপনার প্রায় 100%-এর ওপরে রিটার্ন চলেই আসে। রিসেন্টলি প্রিমিয়ার এনার্জিস বলে আরও একটি সোলার কোম্পানি, তারাও মার্কেটে মেন বোর্ডে লিস্ট হয়েছে এবং লিস্ট হওয়ার পরে লিস্টিং ডেতেই কিন্তু 100%-এর ওপরে রিটার্ন দিয়ে দিয়েছে। তো সুতরাং এই প্রি আইপিও ইনভেস্টমেন্ট বা আনলিস্টেড স্টক ইনভেস্টমেন্ট কিন্তু একটা ভেরি গুড অপরচুনিটি যদি ঠিকঠাকভাবে করা যায়। তবে হ্যাঁ, এর অনেক লিমিটেশনও আছে। ফার্স্ট লিমিটেশন অবভিয়াসলি এটা হাই রিস্ক ইনভেস্টারদের জন্য, এবং আমরা সবসময় প্রেফার করে থাকি যাদের পোর্টফোলিও মোটামুটি 15 lakhs অ্যাবভ বা 20 lakhs অ্যাবভ, সেই তাদের জন্য। কারণ আনলিস্টেড শেয়ার্স, যেহেতু যখন আপনি লিস্টেড শেয়ার্সে ইনভেস্ট করছেন তখন সেখানে সেবি রয়েছে, প্রচুর রেগুলেটরি বডি রয়েছে আপনার ইনভেস্টমেন্টকে সেফ রাখার জন্য। আনলিস্টেড শেয়ার্সে কিন্তু সেরকম কোনো রেগুলেটরি বডি নেই, আপনাকে যে কেউ যে কোনো রকমভাবে ঠকিয়ে দিতে পারে, মানে পয়সা নিলে হয়তো শেয়ার দেবে বলে আর পয়সা হয়তো নাও দিতে পারে। তো এই রকম অনেক কমপ্লেক্সিটিস রয়েছে, নানান রকম জিনিস রয়েছে। যারা কোনোদিন আনলিস্টেড শেয়ারে ইনভেস্টই করেননি তাদের জন্য আরও অনেক কোশ্চেন্স রয়েছে। রিসেন্টলি আমরা আনলিস্টেড স্টক রেকমেন্ডেশন সার্ভিসও লঞ্চ করেছি, কিন্তু এই সার্ভিস স্ট্রিক্টলিভাবে HNI ক্লায়েন্টসদের জন্য। এবং এই সার্ভিস বা এই আনলিস্টেড শেয়ার্স কী করে কিনতে হয়, কি রিলেটেড সমস্ত কিছু নিয়ে আমরা প্রায় 10-12 পাতার একটা গুগল ডক আমরা প্রায় FAQ একটা তৈরি করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। মনে রাখবেন এই আনলিস্টেড শেয়ার্স যেহেতু বলছি একটু অনেক কমপ্লিকেটেড জিনিস আছে, তো এই নিয়ে যদি কোশ্চেন করেন আমাদেরকে, আমরা কোশ্চেনে 1 লাইন 2 লাইনে সেই জিনিস ডিটেলস
ডিটেলসে বোঝাতে পারবো না, কারণ এই জিনিস বোঝাতে গেলে একটা হিউজ মানে হয়তো আলাদা ভিডিও বা একটা হিউজ একটা বড় অনেক টপিক। তো আপনারা এই ডেসক্রিপশানে দেওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনি একটা গুগল ডকে ডিটেলস পড়লে আপনি সমস্ত কিছু জানতে পেরে যাবেন। না ডিটেলস পড়লে আপনি কোনোদিনই ফোন কলের মাধ্যমে বা অন্য কোনোভাবে আপনি কিন্তু জানতে পারবেন না। তো সোলার সেক্টরের একটা ওভারঅল আমি জাস্ট একটা ব্রিফ ওভারঅল মানে কী কী আনলিস্টেড শেয়ার্স কী কী লিস্টেড শেয়ার্স রয়েছে সেইগুলো নিয়ে বললাম। আপনাদের যদি সোলার সেগমেন্টে কোনো ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি কমেন্ট সেকশানে জানান যে কেন আপনি শেয়ারটা কিনেছেন বা আপনি কী রকমের টার্গেট আপনি সেই শেয়ার থেকে এক্সপেক্ট করছেন। এবং এই ভিডিওতে যদি আমরা বেশি এনগেজমেন্ট পাই তো তাহলে আমরা আগামী দিনে এইরকম যে কোন সেক্টর ভালো হতে পারে, কারণ একটা সেক্টর কভার করা মানে তার মধ্যে অনেক কটা শেয়ার কভার করা, এবং কোনো সেক্টর যদি ভালো চলে যদি সেই সেক্টর আপনি চুজ করতে পারেন খুব ইজিলি সেই সেক্টরে 2-3টে শেয়ার ওভার 2-3 ইয়ার্স পিরিয়ডে কিন্তু 100%-এর ওপর রিটার্ন দিয়ে দেয়। তো এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনারা ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। যদি আপনারা বেশি আমরা এই জিনিসগুলো পাই তো তাহলে আমরা আবার এরকম ভিডিও বানাবো যে আর কোন সেক্টর আগামী দিনে বেশ ভালো মনে হচ্ছে, কারণ সবসময় 2-3টে সেক্টর থাকে যেটা আগামী দিনে মানে হিউজ পোটেনশিয়াল হাই পোটেনশিয়াল সেক্টর হিসাবে পরিণত হতে পারে। সোলার সেগমেন্টে যেমন আমি বললাম যেমন লিস্টেড শেয়ার্সগুলো অনেকটাই বেড়ে গেছে কিন্তু আনলিস্টেড শেয়ার্সে এখনও ভালো অপরচুনিটি রয়েছে, তেমনি অনেক শেয়ার মানে সেগমেন্ট রয়েছে যেখানে হয়তো নতুন নতুন আইপিও আসছে, এমন কোনো বেশি কোম্পানি লিস্টেড নেই, সেইগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করতে পারি যদি এই ভিডিওর এনগেজমেন্ট আমি ভালো পাই। চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো দিন। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।